আজকের গল্প চান্স, কলমে শম্পা বন্দ্যোপাধ্যায়। রিপোর্টটা খুঁটিয়ে দেখতে দেখতে ডাক্তার ভদ্র বললেন, কতদিন ধরে চলছিল সমস্যা? প্রায় মাস দুয়েক। বিরক্ত মুখে ডাক্তার ভদ্র বললেন, এতদিন কি করছিলেন? উদ্বিগ্ন মুখে দেবজ্যোতি বলল, প্রায় 1.5 মাস ধরে ট্রিটমেন্ট চলছিল। ডাক্তারবাবু গত সোমবার রিপোর্টটা পাওয়ার পর যখন বললেন অন্য কোথাও দেখাতে, আজকেই এসেছি, দেরি করিনি। হ্যাঁ, অবস্থা নিয়ন্ত্রণের বাইরে দেখে রেফার করে দিল। ডিসগাস্টিং। ডাক্তারবাবু, আপনি কি কিছু আশঙ্কা করছেন? আশঙ্কা নয়, রিপোর্ট যা বলছে তাতে আপনার স্ত্রীর হাতে আর মাস 6 সময়। একটা পিন পড়লেও শুনতে পাওয়া যাবে, এমন নিস্তব্ধতা তখন ডাক্তারবাবুর চেম্বারের মধ্যে। মুহূর্তে দেবজ্যোতির চোখে ভেসে উঠল সৃজনীর ঘামে ভেজা ছটপটে মিষ্টি মুখটা। মাথার মধ্যেটা শূন্য সেই মুহূর্তে। বাইরে সৃজনী বসে আছে, বেরিয়ে তাকে কি বলবে? আর মাত্র 6 মাস। এর মধ্যেই তোমাকে পাহাড়ি পথে আমার হাত ধরে হেঁটে নিতে হবে, বারান্দার জুই গাছের টবে নকশা ফুটিয়ে নিতে হবে, সমুদ্র তীরে বসে তোমার প্রিয় গান আমার সকল নিয়ে বসে আছি গেয়ে যেতে হবে। সব যা যা তোমার ইচ্ছে পাগলি করে নিতে হবে। আর তোমাকে সময় দেওয়া যাবে না। দু চোখ ফেটে বেরিয়ে আসা জলটাকে আটকানোর চেষ্টা করে ডাক্তার ভদ্র অত্যন্ত আন্তরিক গলায় বললেন, উই অলওয়েজ কিপ হোপিং, ডোন্ট গিভ আপ মিস্টার রয়। সমস্ত টেস্ট এবং আরও বেশ কয়েকটা নতুন টেস্ট আমরা করব। যদি আগের রিপোর্টটা ঠিকও হয় তবু একটা চান্স নেব। অনেক সময় রিপোর্ট ঠিকও না হতে পারে। ভগবানকে ডাকুন তাই যেন হয়। আগামী কাল পরশু সমস্ত টেস্ট করিয়ে নিন, দেখি তারপর বলবো কিছু। দেবজ্যোতি চোখে আশার একটা দীপ্ত জ্বালিয়ে জিজ্ঞাসা করল, চান্স আছে? লেট সি। এখনই হাল ছাড়বো কেন? বাইরে এসে দেবজ্যোতি দেখে সৃজনী একজন মহিলার সঙ্গে হেসে হেসে গল্প করছে। ওকে দেখে উঠে দাঁড়ালো। দেবজ্যোতির দিকে তাকিয়ে বলে, মুখ শুকনো করে রেখেছ? পেটে ব্যথা যেন আর কারো বউয়ের হয় না। যদিও সৃজনীর ভালো লাগছিল। এমন করে সৃজনীর জন্য কাউকে তো কখনো উদ্বিগ্ন হতে দেখেনি। দেবজ্যোতি তো নিজের জগৎ নিয়েই থাকে। মুহূর্তে দেবজ্যোতি মুখে হাসি ফুটিয়ে বলে, সেদিন যে বললে অমলতাস ফুটেছে ওই রাস্তাটাতে আমার হাত ধরে হাঁটবে, চলো যাই। 32 বছরের তন্নি সুন্দরী সৃজনী কপট অভিমান করে আদুরে গলায় বলে, আদিক্ষেতা, আর যেন সময় পাবো না জীবনে। ব্যস্ততার ভান করে দেবজ্যোতি এগিয়ে যায় দরজার দিকে। পেছনে পেছনে ছুটে বেরিয়ে তার হাতটা এসে ধরে সৃজনী। হলো কি তোমার? কি বললেন ডাক্তারবাবু? কিছু না, শুধু কয়েকটা টেস্ট করাতে হবে আবার, কিছু নয় তেমন। নর্মাল গ্যাস অম্বল থেকেই ব্যথা। বলেই হেসে দেবজ্যোতি বলল, তুমি আবার অসুখ বিসুখ নিয়ে ভাবতে বসলে নাকি? ধুর, আমি ভাবতে যাব কেন? কিছুই হয়নি। তুমি অহেতুক টাকা খরচ করছো একগাদা। চলো, সেই যে তন্দুর চা খাবে বলেছিলে সেটাই খাই, আর হেঁটে যাব অমলতাসের রাস্তা ধরে। দেবজ্যোতির ঘুম আসে না। চোখের দুপাশ দিয়ে গড়িয়ে জল নামছে। শান্ত করছে অনেক কষ্টে। এখনই সৃজনীকে কিছু বলা যাবে না। মন্দ মন্দ ব্যথা থেকে একটু বাড়াবাড়ি হতেই প্রথমে বাড়ির কাছাকাছি ডাক্তারকে দেখিয়েছিল এবং তারই ক্লিনিকে টেস্টগুলো করিয়েছিল। ওরা এতদিনে জানালো ব্যাপারটা জটিল। বায়োপসি রিপোর্ট মনে হচ্ছে পজিটিভ, রেফার করে দিল। কিন্তু এমন জটিল সেটা অনুমান করেনি দেবজ্যোতি। সৃজনীকে এসব কিছু না বলার জন্যই অভিনয় করতে হচ্ছে। মেয়েটার চা পাওয়াগুলো কত সামান্য, অথচ ঈশ্বর তাকে নিয়েই এমন মস্করা করলেন। দেবজ্যোতি বিয়ের পরপর খুব খেয়াল রাখলেও কবে যেন সৃজনীর খেয়াল রাখা বন্ধ করে দিয়েছিল।
ঘরের আসবাবের মতোই ওর সাথে ওর ওঠা বসাটুকু। বাকি সময় নিজের ডিউটি, আড্ডা, শখের লেখালেখি। ঘুরতে যাওয়া ছিল না, কোনো সিনেমা দেখতে নিয়ে যায়নি, কোথাও খাওয়াতে নিয়ে যায়নি কোনো দিন। অথচ দু একবার মৃদুস্বরে শুধু বলতো। এছাড়া জোরালো কোনো অভিযোগ পর্যন্ত করেনি মেয়েটা। দেবজ্যোতি এখন বুঝতে পারছে নিজের ভেতরে একটা প্রচ্ছন্ন অহংবোধ হয়তো তার ছিল। অনাথ আশ্রমে পালিত হওয়া সৃজনীকে বিয়ে করে সে উদ্ধার করেছে, না হলে স্ত্রী হিসেবে তো সৃজনী আরও অনেক দাবি জানাতো। সেও বোধহয় দেবজ্যোতির ব্যবহারে এটা বুঝতো। ছি, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে তার। কই, সে তো কোনোদিন সৃজনীকে জিজ্ঞেস করেনি ওর কি ভালো লাগে, কি চাই। কবে একদিন বলেছিল অমল তাসের গাছ ভর্তি পত্রা ধরে হাঁটবে শাড়ির আঁচল উড়িয়ে। দেবজ্যোতি তার কোনো ইচ্ছে পূরণ করেনি, অথচ সৃজনী নিখুঁতভাবে তার যত্ন করে গেছে, সংসারের প্রতিটি খুঁটিনাটি গুছিয়ে করে রেখেছে। এখন যখন সব পথ বন্ধ, দেবজ্যোতি অসহায়ের মতো গুমড়ে উঠছে ভেতরে ভেতরে। আর তো সময় পাবে না ভুল ত্রুটি সংশোধন করার। ঈশ্বর, কেন এমন করলে তুমি? আমাকে আর একটিবার সুযোগ দিতে, দেখতে আমি আর কোনোদিন ওকে অযত্ন করতাম না। কি গো, কি বিড়বিড় করছো? স্বপ্ন দেখছো? কাঁদছো কেন? অস্থির হয়ে সৃজনী আলো জ্বালায়। ঝটপট দেবজ্যোতি চোখের জল মুছে ফেলে। ধুর, কি একটা বিশ্রী স্বপ্ন দেখছিলাম জানো। সৃজনী ওর মাথাটা বুকের মধ্যে চেপে ধরে আদর করে দেয়, বলে, এই তো আমি আছি, ঘুমো তুমি। দেবজ্যোতি শুনতে পায় সৃজনীর হৃদযন্ত্র ধকধক করে চলেছে। কান পেতে শোনে বারবার, কি ছন্দে চলছে। এই ছন্দেই তো তার জীবনের ছন্দটাও ভারসাম্য রেখেছে। কেটে যাবে, সব তাল কেটে যাবে। জড়িয়ে ধরে সৃজনীকে। সকালে টেস্টগুলো করাতে যেতে হবে খালি পেটে। তুমিও ঘুমিয়ে পড়ো। মাত্র 2 মাসের মধ্যে এত কাণ্ড। বন্ধুরা ভরসা দিয়েছে, খরচের চিন্তা করিস না। তেমন হলে পিএফের থেকে লোন তুলে দেবার ব্যবস্থা হবে। ওদের কথার উত্তরে দেবজ্যোতি চুপ করে থাকে। কিছু নিয়েই আর তার কিছুই চিন্তা নেই। সব ভাবনা যেন শেষ হয়ে গেছে। সকাল সকাল উঠে 7 কাজ সারতে বসে সৃজনী। দেবজ্যোতি বলে, আজ ছুটি নিয়েছি তো, কিছু করতে হবে না। বেশ বড় ও আধুনিক ডায়াগনস্টিক ক্লিনিক এটা। সমস্ত টেস্ট ওরাই করবে এবং ডাক্তারবাবুকে পাঠিয়েও দেবে। 2 দিন ধরে সমস্ত টেস্টগুলো হলো। বড্ড কষ্ট হয় সৃজনীর, কিন্তু উপায় নেই। ওদের আগের রিপোর্ট এরা নেবে না। দেবজ্যোতি যেন সাগরে একটা খড়কৌটো খোঁজার মতো তীক্ষ্ণ আশা নিয়ে খরচের চিন্তা না করে আবার সব টেস্টগুলো করলো। কিন্তু বায়োপসি এরা এখন করলো না। দেবজ্যোতি অস্থির হচ্ছিল। দেরি হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট শুরু হতে। আজ টেস্টগুলো করিয়ে একবার ডাক্তারবাবুর সাথেও দেখা করবে ভেবেছিল, কিন্তু তিনি ছুটিতে। ক্লিনিকের রিসেপশনে কথা বলতে এলো দেবজ্যোতি, সৃজনীকে বাইরে বসিয়ে রেখে। টেস্টগুলো করার সময় কিছুই বোঝা গেছে। কবে নাগাদ ডাক্তারবাবু আসবেন? মেয়েটি মিষ্টি করে বলল, টেস্ট তো সব হয়েছে, আমরা কিছুই বলতে পারবো না। বায়োপসি তো এখানে করলো না। ডাক্তারবাবু যা ভালো বুঝবেন তাই তো করবেন। আপনাকে অপেক্ষা করতেই হবে স্যার। 5 দিন পরের একটা ডেট লিখে দিল। এখন শেষ রায় শোনার জন্য শুধু অপেক্ষা। সৃজনী মুখ শুকনো করে বসে রয়েছে। সেই সকালে বেরিয়েছে দেবজ্যোতি, এখনও ফিরছে না। সৃজনীর মনে পড়ে অনাথ আশ্রমে একবার এসেছিল দেবজ্যোতিরা একটা ফেসবুক গ্রুপ থেকে। ওরা সেদিন অনাথ আশ্রমের সব বোর্ডারদের নিয়ে পিকনিক করছিল। সৃজনী তখন সেই লাইট হাউসের কাজ করছিল। ম্যানেজার কাম ক্যাশিয়ার পুরো দায়িত্ব সামলানো। রোগা ছিপছিপে, মিষ্টি গড়ন আর কোমর অবধি চুল। সৃজনী কথা বললেই সামনের 2টো দাঁত বেরিয়ে পড়তো, যেটা ওর হাসিটাকে আরও সুন্দর করত। সেই দিন কি করে কি হয়েছিল
সৃজনী ভাবতে বসলে এখনও গুলিয়ে যায়। তবে ওর কোনোদিন বিয়ে না করার সিদ্ধান্ত পুরো ঘেঁটে গেছিল। দেবজ্যোতি কিছুই পরোয়া করেনি। পাক্কা 6 মাস মেলামেশা করার পর বিয়ে। যদিও দেবজ্যোতির পরিবারের আপত্তি করার মতো কেউ ছিল না। বৃদ্ধা মা গ্রামের বাড়িতে থাকেন। একমাত্র সন্তান দেবু অনেক চেষ্টা করেও মাকে নিয়ে আসতে পারেনি। দারিদ্র আর অভাবে বড় হওয়ার কারণেই দেবজ্যোতি পড়াশোনাটা জেদের বশে করেছিল। রামকৃষ্ণ মিশনের শিক্ষা যেন ওকে আরও পরিপূর্ণ মানুষ করে তুলেছিল। সৃজনী ঈশ্বরকে বরাবর কৃতজ্ঞতা জানিয়ে হাত জোড়ো করে সবসময়। ওর মতো পুরুষ স্বামী হিসেবে পাওয়া যে সৌভাগ্যের। সব জেনেও সৃজনীকে বিয়ে করতে কোনো দ্বিধা ছিল না। সৃজনী তাই কোনো অভিযোগ করে না। মাঝে মাঝে যে রাগ হয় না তা নয়, মাঝে মাঝে এটাও মনে হয় বিয়ের পর এত মনোযোগ এখন কোথায় সেসব। সৃজনী ক্রমশ একলা হয়ে যাচ্ছে। সন্তানের কথা বললেই বলে একটু সামলে নিই, শূন্য থেকে শুরু করেছি যে কাউকে আনবো পৃথিবীতে তার আগে তার জন্য একটু স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে নিই। সৃজনী মুখ বুজেই ওর সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু আজ এত দেরি কেন করছে? ডাক্তারের চেম্বারে যাবে, অলক্ষণ কিছু হলো না তো? সৃজনী ধৈর্য রাখতে পারে না। ফোন করেছে যতবার, দেবজ্যোতি ধরেনি। ওর যে শরীর খারাপ, সেটা যে বাড়াবাড়ি কিছু একটা ঘটতে চলেছে এবং দেবজ্যোতি তা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল, সেটা বুঝেও ও না বোঝার ভান করছে। বায়োপসি রিপোর্টও যে পজিটিভ সেটাও বুঝতে পেরেছে। কিন্তু দেবজ্যোতি ওকে লুকোচ্ছে যখন, তখন থাক লুকানো। সেটাই কি সত্যি তাহলে? ডাক্তারবাবুকে ডেকে জানিয়ে দিলেন শেষ কথাটা। সৃজনীর দিন ফুরাইয়াছে, অবসন্ন লাগে। তবে সে জানে এমন কিছু বড় গোলযোগ শরীরে থাকলে ওর ওজন কমত, আরও কত উপসর্গ দেখা দিত। ওর তো তেমন কোনো, তবে আজকাল অল্পতেই খুব দ্রুত বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। ওর বিয়ে হয়ে আসার সময় এই বাসায় কাজ করত সবিতা। গলার কাছে ছোট একটা আঁচিলের মতো। তা থেকেই এত দূর গড়ালো যে মেয়েটা 2 মাসের মধ্যে চলে গেল স্বামী সংসার ফেলে। ওর গলার কাছে একটা কষ্ট এসে জমা হচ্ছে। এত তাড়াতাড়ি এই সংসার দেবজ্যোতিকে ফেলে যেতে ও রাজি না। ধুর, কী সব আগডম বাগডম ভাবছে। খাবার গরম করে টেবিলে রাখল। তখনই কলিং বেলটা বেজে উঠল। দেবজ্যোতির মন এত অস্থির যে অফিস থেকে বেরোবার সময় তাড়াহুড়োতে ফোনটা নিতে ভুলে গেল। ডায়াগনিস সেন্টার থেকে ফোন করেছিল, ডাক্তারবাবু ওর সাথে কথা বলবে। তাড়াহুড়োতে বেরিয়ে অনেকটা চলে আসার পর মনে পড়ছে কাউকে যে ফোন করে বলবে, কারো নাম্বার মনেই নেই। মাথার মধ্যে চিন্তার জট। রিপোর্ট দিতে এখনও 3 দিন দেরি। পরশুই তো সমস্ত টেস্ট সারা হলো। তাহলে কি শেষ রক্ষা হলো না? হয়তো বুঝেছেন আর কিছু করার নেই, তাই ডেকে পাঠিয়ে জানিয়ে দেবেন। দেবজ্যোতি সবই জানে। সৃজনীর দিন ফুরিয়ে এসেছে, তবুও মন তো মানতে চাইছে না। সারাটা পথ নিজের সাথেই কত কথা চলছে, কখন যে চোখ ভিজে গেছে। বাসের অন্যান্য যাত্রীরা কৌতূহলে দেখছে। চোখটা মুছে নেমে আসে বাস থেকে। ক্লিনিকে ঢুকতে পাস হচ্ছে না ওর। জানে ঢুকলেই নিদান দিয়ে দেবেন ডাক্তার ভদ্র। সৃজনীকে বাঁচিয়ে তোলার ক্ষমতা ওর নেই। এত অসহায় লাগছে। রিসেপশনে গিয়ে নাম বলল ডাক্তারবাবুর সাথে কথা বলার জন্যই এসেছে। অপেক্ষা করুন একটু, চেম্বারে পেশেন্ট আছেন, কিছুক্ষণ পর ফ্রি হলেই আপনাকে ডেকে নেব। কতগুলো তল এই বাড়িটার। ডাক্তারবাবু 2য় তলের একটি কামরাতে বসেন। তার রোগীদের অপেক্ষা করার জন্য অনেক চেয়ার রয়েছে, সেখানেই বসল। দেবজ্যোতি রায়। হ্যাঁ, এই যে। ধড়ফড় করে উঠে দাঁড়ায়। যান আপনি। দুরু দুরু বুকে ডাক্তারের চেম্বারে ঢোকে দেবজ্যোতি। বুকটার মধ্যে হাতুড়ি চলছে, গলা শুকিয়ে গেছে। বসুন দেবজ্যোতি।
ডাক্তারবাবু মগ্ন হয়ে একগাদা কাগজপত্র দেখছিলেন। চেয়ারটা সাবধানে টেনে দেবজ্যোতি বসল। ডাক্তারবাবু গম্ভীর স্বরে বললেন, আপনার চেনা খুব দুধেল ইয়ার আছে। দেবজ্যোতি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার আশঙ্কিত ভীরু ক্লান্ত বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে ডাক্তার ভদ্র সমস্ত রিপোর্ট তার দিকে এগিয়ে দিয়ে বলেন, একটা কেস ঠুকে দিন ওই অপগণ্ডগুলোর নামে, যারা আপনার স্ত্রীকে মাত্র কয় মাস টাইম দিয়েছিল বেঁচে থাকার জন্য। সি ইজ অবসলিউটলি ফাইন অ্যান্ড ফিট, কোথাও কিছু নেই। ভোগাস সব ডাক্তার আর ক্লিনিক গজিয়ে উঠেছে। মুহূর্তের নৈশব্দ। দেবজ্যোতি শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। এইমাত্র ডাক্তার যা বললেন, মাথা সেটা ধারণ করতে সময় নিচ্ছে। ডাক্তারবাবু বুঝলেন, জোরে বলে উঠলেন, আরে উদরপিণ্ডি বুধর ঘাড়ে, মানে বোঝেন তো, কোলরেক্টাল ক্যান্সারের 4th স্টেজ। এটাই লেখা ছিল সৃজনী রায়ের বায়োপসি রিপোর্টে, অথচ কোথাও কিছু নেই। সামান্যতম সমস্যা রয়েছে, আলসারের গ্যাস অম্বল থেকে ইনফেকশনের কারণে। দেবজ্যোতির মনে হচ্ছিল প্রচণ্ড চিৎকার করে কেঁদে উঠবে, কিন্তু তার বদলে উঠে গিয়ে ডাক্তারবাবুকে প্রণাম করতে যায়। ডাক্তার ভদ্রতার হাত দুটো ধরে বাঁধা দিয়ে বলেন, আরে যান যান, আনন্দে জীবন কাটান দুজনে। দেবজ্যোতি আর নিজেকে আটকাতে পারল না, কেঁদে ফেলে। বলে, ডাক্তারবাবু, কেস করাই উচিত ওদের নামে। আমার এই কয়দিনে অনেকবার মনে হয়েছিল দুজনে মিলে সুইসাইড করি, কিন্তু এখন আপনাকে দেখে মনে হচ্ছে স্বয়ং ঈশ্বরই আর একবার চান্স দিলেন আমায়, যাতে সৃজনীকে আর অনাদর অবহেলা না করি। কোনো মানুষ যখন জীবনে থাকেন আমরা তার কদর বুঝি না। ডাক্তারবাবু ব্যস্ত হয়ে ওঠেন, অনেক পেশেন্ট অপেক্ষা করছে বাইরে। দেবজ্যোতি উঠে বেরিয়ে আসার আগে একটু ইতস্তত করে, স্যার আপনার ভিজি। আরে ডাক্তাররাও মানুষ, কসাই নয়। এরকম একটা সুখের খবর কাউকে দিতে পারার লোভ সামলাতে পারিনি বলেই পেশাদারিত্বের বাইরে গিয়ে আপনাকে ডেকে পাঠিয়েছি দেবজ্যোতি। আমরাও চাই মানুষকে ভালো রাখতে। আমিও আপনার মিসেসের ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। জানতো, দুজনে গিয়ে সেলিব্রেট করুন আজকের দিনটা। দেবজ্যোতি এই প্রথম অনুভব করল জীবন এত সুন্দর। প্রায় ছুটতে ছুটতে বাসটা ধরল। এতক্ষণে খেয়াল হলো 9টা বেজে গেছে। ফোন অফিসে ফেলে এসেছে। অন্য কারো ফোন থেকে সৃজনীকে ফোন করার কথাও এতক্ষণ মনে ছিল না। উফ, নিশ্চয়ই ওকে ফোন করে সৃজনী পায়নি। যানজট পেরিয়ে বাস অটো করে প্রায় 10:30টায় বাড়ির দরজায় এসে বেল বাজাতেই সঙ্গে সঙ্গে দরজা খুলে দাঁড়ানো সৃজনীর মুখে তখন দুশ্চিন্তা, রাগ, আশঙ্কার মিলিত এক ভাব। দেবজ্যোতি ওকে কিছু বলতে না দিয়ে ওই মিষ্টি মুখটার সামনে রজনীগন্ধার গুচ্ছটি নিয়ে গেয়ে উঠল, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, এলাম। বলেই হেসে সৃজনীর মিষ্টি মুখটাকে জড়িয়ে নিতে নিতে ডুবে গেল বেঁচে থাকার আস্বাদে।